কেন 5 বছর পরে ইলেকশন হলে বা কেন ডক্টর ইউনূসকে আরো 5 বছর ক্ষমতায় রাখলে আমাদের দেশের যে 12টা বাজবে, এটা আমি একটু ব্যাখ্যা করি। ইউনূস, দয়া করে আবারও বলতেছি, দেরি না করে নির্বাচনটা তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করেন। এটা একটা মহাপরিকল্পনার অংশ। যদি বিএনপি জামাত এখনো সতর্ক অবস্থায় না যেতে পারে, তাহলে যাদেরকে তারা মাথায় তুলে নেচেছে তারাই তাদের পতনের জন্য যথেষ্ট হবে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো ডক্টর ইউনূস সরকারকে ক্ষমতায় না থেকে নির্বাচন দিতে বললেন, কিন্তু কেন? যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এইদিকে মুখ খুললেন বিএনপি সিনিয়র মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। এই যে শাহাদাত হোসেন নামে একজন লিখেছেন যে 5 বছর পর ইলেকশন চাই। তো এই যে শাহাদাত হোসেনের মতো যারা ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে চাচ্ছেন, এটা তারা জেনে হোক, বুঝে হোক বা না বুঝে হোক, এটা যে কত বড় ভয়ঙ্কর, এই বিষয়টা কিন্তু জনগণকে আমাদেরকে বোঝাতে হবে। তো আমি আজকে সংক্ষেপে যে বিষয়টা নিয়ে দুটো কথা বলতে চাই, যে কেন 5 বছর পরে ইলেকশন হলে বা কেন ডক্টর ইউনূসকে আরো 5 বছর ক্ষমতায় রাখলে আমাদের দেশের যে 12টা বাজবে, এটা আমি একটু ব্যাখ্যা করি সংক্ষেপে দর্শকদের জন্য। একটা অগণতান্ত্রিক ভাবে একটা সরকার, আপনি বলতে পারেন যে হ্যাঁ, তাদের একটা অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার, তাদের একটা ম্যান্ডেট আছে জনগণের, কিন্তু তারা কিন্তু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার নয়। তো এখন একটা অগণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় বসে থাকে, মানে অনির্বাচিত সরকার, মানে যারা জনগণের ভোটে আসেনি, সেটা ডক্টর ইউনূস হোক আর যেই হোক, তারা কিন্তু অনেকগুলো সমস্যা সমাধান করতে পারবে না। কিরকম সমস্যা? ধরেন এই যে তারা যে একটা বিনিয়োগের জন্য একটা সেমিনার করলো, আশিক চৌধুরী সেখানে একটা খুব বড় প্রেজেন্টেশন দিল। আপনি দেখেছেন যে কি ধরনের পিআর তারা করেছে, ওটাকে ফুলিয়ে ফাঁপিয়ে, যে ইংরেজিতে এত চমৎকার একটা প্রেজেন্টেশন আশিক চৌধুরী তিনি করলেন। কিন্তু কথা হচ্ছে যে কেন তাকে এই পিআর করতে হচ্ছে? এই পিআর তো করতে হাসিনার মতো ফ্যাসিস্ট স্বৈর শাসকরা সিআরআই এর মতো একটা এজেন্সি দিয়ে তারা এই ধরনের মানে প্রোপাগান্ডা করতো। এখন ডক্টর ইউনূসকে কেন ওই ধরনের প্রোপাগান্ডা করতে হচ্ছে? কারণ তিনি জানেন যে তিনি জনগণের ভোটে ক্ষমতায় বসেননি, অতএব তাকে যদি ক্ষমতাটাকে আরো প্রলং করতে হয় তাহলে এই ধরনের স্ট্যান্ডবাজি তাকে করতে হবে। কি ধরনের স্ট্যান্ডবাজি? যে আশিক একটা এরকম আহ একটা সুন্দর একটা প্রেজেন্টেশন করলো, এটাকে আপনাকে ফুলিয়ে ফাঁপিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখাতে হবে। ডক্টর ইউনূসকে 5 বছর চাই, এরকম একটা আহ রব তুলতে হবে, হই হই রই রই একটা তুলতে হবে। সেটা কিন্তু তারা খুব চমৎকার ভাবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন তুলছে ইদানিং। এখন এতে সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে তিনি যে বিনিয়োগ সম্মেলন করলেন, সেখানে মাত্র 3,100 কোটি টাকা বিনিয়োগ করার একটা প্রতিশ্রুতি এসেছে। আপনি চিন্তা করেন, এটা কোনো অ্যামাউন্ট? বাংলাদেশের মতো একটা বাজারে 3,100 কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি এসেছে। তারপরেও দেখেন ওইখান থেকে প্রতিশ্রুতির কয়টা বাস্তবায়ন হবে? কয়জন বিনিয়োগ করবে? কেউ করবে না। কারণ জনগণের সরকার যতক্ষণ পর্যন্ত না আসবে, জনগণের ভোটে নির্বাচিত সরকার, কোনো বিদেশি রাষ্ট্র কিন্তু বিনিয়োগ করতে আগ্রহী হবে না। এটাই বাস্তবতা। এখন আপনি বলতে পারেন যে আচ্ছা, ডক্টর ইউনূস আসার পরে তো আমাদের জিনিসপত্রের দাম কমেছে, নিত্য পণ্যের দাম অনেক কমেছে, তাহলে এই জন্য 5 বছর দরকার। তাদেরকেও বলতে চাই যে জিনিসপত্রের দাম যতটুকু কমেছিল, আপনি এখন বাজারে যান, এখন কোনো সবজির দাম কিন্তু 70 টাকার নিচে না। প্রত্যেকটি জিনিসপত্রের দাম কিন্তু বাড়ছে, আরো বাড়বে আগামী দিনগুলোতে। এবং আপনি দেখেছেন তারা প্রথমে যখন ক্ষমতায় বসলো ডক্টর ইউনূসের সরকার, তারা বলেছিল যে আমরা হাসিনার মতো টাকা ছাপাবো না। তারা কিন্তু টাকা ছাপাতে বাধ্য হয়েছে। তো এই যে টাকা ছাপাচ্ছে, যখন যখন আপনি অতিরিক্ত টাকা ছাপাবেন, তখন কিন্তু এটা ইনফ্লেশন, এটা কিন্তু হবেই, যেটা হচ্ছে, যেটার ইম্প্যাক্ট আপনি এখন পাচ্ছেন। তো এখন কথা হচ্ছে, আপনি যদি আরো দীর্ঘমেয়াদে এই সরকারটাকে ক্ষমতায় রাখতে চান, তাহলে কিন্তু আপনি বিদেশি বিনিয়োগ যেভাবে বাধাগ্রস্ত হবে, জিনিসপত্রের দামও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং বিদেশি যে রাষ্ট্রগুলো রয়েছেন তাদের সাথে কিন্তু আমাদের সম্পর্কটা উন্নয়নের ক্ষেত্রে এটা বাধা হবে। কারণ বিদেশি রাষ্ট্রগুলো কিন্তু অলওয়েজ চায় যে একটা স্টেবল একটা সরকার থাকুক, যাদের একটা মানে স্টেবিলিটি থাকবে। এখন তো তারা জানে না যে এই সরকার কয় বছর ক্ষমতা থাকবে, 1 বছর, 2 বছর না 5 বছর, দের অন্য। তো তারা কেন এই সরকারের সাথে বন্ধুত্ব স্থাপন করতে যাবে? তো সে কারণেই কিন্তু তারা বারেবার বলছে যে আমরা একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার চাই, যারা অন্তত 5 বছরের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে। তো এই জন্যই কিন্তু আসলে একটা জনগণের ভোটে, জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার প্রয়োজন। তাই যারা জেনে বা বুঝে বা না বুঝে ওই বলছেন যে আমাদের ডক্টর ইউনূসকে দরকার বা তার মতো একটা ক্যারিসমেটিক লিডার দরকার, তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন। কারণ ডক্টর ইউনূস যদি এতই ক্যারিসমেটিক হতেন, এতই তিনি যদি রাজনৈতিক মানে হিসাব নিকাশ বুঝতেন, তাহলে তো তিনি আজ থেকে ওই যে ফখরুদ্দিন মইনুদ্দিনের আমলে তিনি একটা রাজনৈতিক দল করতে চেয়েছিলেন। ওই দল করতে গিয়ে তো তিনি তার ওই প্রকল্প মাঠে মারা খেয়েছিল। 2 সপ্তাহ পরেই তাকে বুঝতে হয়েছে যে না, আমি দল করে কিছু করতে পারবো না, তাকে সরে যেতে হয়েছিল। এখন তিনি আবার একটা সেকেন্ড ইনিংস
করার চেষ্টা করছেন এই ছাত্রদের দলকে দিয়ে, এনসিপি কে দিয়ে। এটাও কিন্তু ইতিমধ্যে মাঠে মারা খেয়েছে, আপনি দেখেছেন যে এনসিপির প্রতি মানুষের মনের মধ্যে একটা বিরক্তির উদ্রেক হয়েছে। অর্থাৎ তিনি কিন্তু জানেন যে তার রাজনৈতিক ক্যারিয়ার কিন্তু কিছুই হবে না। তিনি যেটা এর আগেও করতে চেয়েছেন ব্যর্থ হয়েছেন, এখনো করতে যাচ্ছেন, এখনো ছাত্রদের দলকে দিয়ে। এটাও কিন্তু অলরেডি জনগণের কাছে এই ছাত্রদের দলটা একটা ঘৃণিত দলে পরিণত হয়েছে নানা কারণে। আবার যারা বলছে ডক্টর ইউনূসের অনেক বড় একটা ক্যারিশমা আছে, তিনি খুব ক্যারিশম্যাটিক একটা লিডার, তো তাদেরকে আমি উইথ ডিউ রেসপেক্ট প্রশ্ন করতে চাই, কি এমন ক্যারিশমা তার আছে তিনি যে কাতারে গেলেন, কাতারে গিয়ে তিনি কি কাতারের আমিরের সাথে দেখা করতে পেরেছেন? পারেন নাই। লাস্টে কি করতে হয়েছে? কাতারের আমিরের মায়ের সাথে তাকে সাক্ষাৎ করে লোকজনকে দেখাইতে হয়েছে যে দেখো আমি গেছি, আমার সাথে কাতারের আমিরের মা দেখা করেছে। তো আজকে ডক্টর ইউনূসের অবস্থা ওই জায়গায় চলে গিয়েছে। আপনি চিন্তা করেন যে তিনি কাতারের মতো একটা দেশে গিয়ে কাতারের আমিরের সাক্ষাৎ পান নাই, তাকে বাধ্য হয়ে ওই কাতারের আমিরের মায়ের সাথে একটা লোক দেখানো আয়োজন করতে হয়। অর্থাৎ তার অবস্থা এখন ওই হাসিনার মতো হয়ে গেছে। হাসিনা যেমন একটা ওই বাইডেনের সাথে সেলফি তুলে অনেক কিছু প্রচার করতো, ডক্টর ইউনূসকে এখন বিভিন্ন দেশের বাইরে গিয়ে গিয়ে দেখাতে হচ্ছে যে আমার সাথে ইন্টারন্যাশনাল গ্রুপের একটা ভালো কানেকশন আছে, তারা আমাকে সমর্থন করে, অতএব তোমরা আমাকে 5 বছর রাখো। এই নেগেটিভ তিনি করার চেষ্টা করছেন, বা তাকে ঘিরে যে লোকগুলো স্বার্থান্বেষী গ্রুপটা আছে তারা করার চেষ্টা করছে। কারণ তারা জানে যে ডক্টর ইউনূসকে 5 বছর রাখতে পারলে তাদের ধান্দা কিন্তু খুব ভালো মতোই চলবে, যেটা গত 8 মাস ধরে চলছে। নানা ধরনের দুর্নীতির খবর ইতিমধ্যে আসতেছে যে কারা এই ডক্টর ইউনূসকে ক্ষমতায় রেখে শত শত কোটি টাকা বানাচ্ছে। তো তারা চাচ্ছে যে আরো দীর্ঘমেয়াদে তিনি থাকবে, আরো দীর্ঘমেয়াদে তারা পয়সা বানাবে। আর ডক্টর ইউনূসও দেখতে পাচ্ছেন যে তারও তো মানে মোটামুটি ভালোই তো ক্ষমতায় আসা বসে পড়ে, তো তারও তো মানে অনেক ধরনের সুযোগ সুবিধা তিনি পেয়েছেন। তার বিরুদ্ধে যতগুলো মামলা ছিল সব মামলা ভ্যানিশ হয়ে গেল। তার গ্রামীণকে তিনি করমুক্ত সুবিধা দিয়ে দিলেন 5 বছরের জন্য। তিনি একটা বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স বাগিয়ে নিলেন। অর্থাৎ তার ব্যক্তিগত যে সুযোগ সুবিধাগুলো ক্ষমতায় বসে নেওয়ার তিনি তো নিয়েছেন। আর সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে যে তিনি তো একটা ওই যে আমরা বলি যে এনজিও গ্রাম সরকার, এনজিও গ্রামীণের লোকজন, তার ভাই ব্রাদার যারা পরিচিত লোকজন আছে, যাদের কোনো যোগ্যতাই নেই, অথর্ব লোকজন, তাদেরকে তিনি বসিয়ে রেখেছেন ক্যাবিনেটে। যাদেরকে তিনি চিনেন, জানেন, যাদের সাথে তিনি চলেছেন, তাদেরকে দিয়ে তিনি একটা যেমন খুশি তেমন একটা ক্যাবিনেট বানিয়েছেন। অর্থাৎ আত্মীয়করণ। আমরা যে শেখ হাসিনাকে এত গালাগালি করতাম আগে, কেন? যে শেখ হাসিনা তিনি ওই তার গোপালগঞ্জের লোক ছাড়া কিছু বুঝতেন না, তিনি গোপালগঞ্জের মানুষজন দিয়ে তিনি তার ক্যাবিনেট সাজিয়ে ফেলতেন। ডক্টর ইউনূসের সাথে হাসিনার পার্থক্য কোথায়? ডক্টর ইউনূস একই কাজ করেছেন, তিনি গ্রামীণের লোকজন, তিনি চট্টগ্রামের লোকজন দিয়ে তিনি ভরিয়ে ফেলেছেন তার ক্যাবিনেট। অতএব আত্মীয়করণের যদি আপনি কম্পিটিশন করেন যে সিরা বেশি করতো নাকি ইউনূস করতো, আপনি দেখবেন ডক্টর ইউনূস বেশি করেছে। তো সেজন্য আমরা মনে করি কি আসলে আমাদের সবচেয়ে বড় সমস্যা কি, আমরা কাউকে যখন মানে মাথায় তুলে নাচি, আমরা মাথায় তুলে নাচতেও আমরা যেমন দ্বিধা করি না, আবার তাকে আমরা 2 দিন পরে ছুঁড়ে ফেলতে দ্বিধা করি না। তো এখন ডক্টর ইউনূসকে নিয়ে আমাদেরকে এটাই বুঝতে হবে যে তাকে আমরা যারা 5 বছর দরকার বা তাকে নিয়ে এত মাথায় তুলে নাচতেছি, তারা আর কয়েকটা সময় অপেক্ষা করি, 6 মাস 7 মাস অপেক্ষা করি। যখন দেখবো যে দেশের অবস্থা কোন দিকে যায়, যখন দেখবো যে মানে অর্থনীতির অবস্থা কত মানে নাজুক অবস্থায় পরিণত হয়, তখন কিন্তু আমরা নিজেরাই বলবো যে ভাই ছেড়ে দে মাকেন দে মাছি, আমরা বাঁচি ভাই, আমাদের বাঁচাও তুমি। এই ডক্টর ইউনূসের তখন খেদাও আন্দোলন শুরু হবে। কিন্তু আমার কথা হচ্ছে একটা নোবেল লরিয়েট, তাকে খেদাওয়ের জন্য আন্দোলন করাটা এটা কিন্তু কোনো ভালো দৃষ্টান্ত বহন করবে না, ডক্টর ইউনূসের জন্য এটা ভালো কিছু বহন করবে না। তো আমি ডক্টর ইউনূসকে পরামর্শ দিব যে আপনি মান থাকতে আপনি বিদায় হন, আপনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন হোক, আপনাকে মানে রাজপথে আন্দোলন করে সরাতে হোক, এই দৃশ্য আমি দেখতে চাই না। কারণ আপনার প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে, সম্মান আছে, ভালোবাসা আছে, আপনি ভালোবাসাটা নিয়েই বিদায় হন। আর যারা ওই ফরহাদ মজার বা ফরহাদ মজারের স্ত্রী যাকে আপনি উপদেষ্টা বানিয়েছেন, এই ধরনের গ্রুপগুলো বা এই ধরনের গ্রুপের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট, তারা যে আপনাকে ক্ষমতায় রেখে ধান্দা করতে চাচ্ছে, এই ধান্দাবাজগুলি থেকে আপনি দূরে থাকেন। কারণ এই ধান্দাবাজগুলি আলটিমেটলি কিন্তু আপনাকে সামনে রেখে নিজেদের ধান্দা বাগিয়ে নিচ্ছে। অর্থাৎ মান ইজ্জত যা যাওয়ার আপনার যাবে, এদের কিন্তু কিছুই হবে না তেমন। মানুষ কিন্তু আপনাকেই দেখবে যে ডক্টর ইউনূসের সরকারটা ব্যর্থ হয়েছে, তারা কিন্তু বলবে না যে ডক্টর ইউনূসকে সামনে রেখে মাঝখান দিয়ে কাঁঠাল ভাঙ্গা খাইছে হচ্ছে গে এই ফরহাদ মজার গং, তারা কিন্তু তা বলবে না। মান সম্মানটা কিন্তু যাবে ডক্টর ইউনূসেরই, মান সম্মান কিন্তু ফরহাদ মজারের যাবে না, ফরহাদ মজারের বউয়ের যাবে না। কিন্তু কাঁঠাল ভাঙ্গা কিন্তু খাবে ফরহাদ মজার, ছোটন এবং ওই গ্রুপটা বা ওই অনলাইনে যারা প্রোপাগান্ডা চালাচ্ছে ডক্টর ইউনূসের পক্ষে। তো সেজন্য আমি বলবো যে ডক্টর ইউনূসকে খুব সাবধান থাকতে হবে, যে জনগণের ভালোবাসাটা যেভাবে পেয়েছেন ভালোবাসাটা ভাবে হারিয়েন না। এই একই অ্যাডভাইস আমি আমাদের শ্রদ্ধেয় পিনাকি ভট্টাচার্যকেও দিতে চাই, যে দাদা আপনি তো মানুষের ভালোবাসা কম পান নাই, অনেক ভালোবাসা পেয়েছেন জীবনে, কিন্তু এখন এই ভালোবাসাটাকে কেন্দ্র করে আপনি যদি মনে করেন যে আমি যা ইচ্ছা তাই বলবো, আমি বিএনপির মতো একটা জনপ্রিয় রাজনৈতিক দলকে আমি তুচ্ছতাচ্ছিল্য করব, কথায় কথায় খোঁটা দিব, মির্জা আব্বাসকে গালাগালি করব, তারপরে আমি বিএনপি কে বলবো টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজ, এই সেই যত ধরনের বাজে কথা আছে বিএনপি কে বলবো, এইভাবে যদি আপনি করতে থাকেন, আপনি কিন্তু ভাববেন না যে মানে আপনার এই জনপ্রিয়তাটা এইভাবেই বজায় থাকবে। মানে কথা হচ্ছে যে জনপ্রিয়তা পেয়েছেন যেভাবে,
জনপ্রিয়তা হারাতেও কিন্তু সময় লাগবে না। অতীতে আমরা এরকম অনেক দৃষ্টান্ত দেখেছি, কত মানুষ আসলো গেল জনপ্রিয়তায়, অনেক শীর্ষ জনপ্রিয়তা ছিল, কিন্তু দেখা গেল যে পরবর্তীতে কিন্তু তারা সেই জনপ্রিয়তার আসনটি কিন্তু ধরে রাখতে পারেনি। আপনি দেখেন না, অনলাইনে আমাদের সবার আগে কে এসেছিল? মুফাসসিল ইসলাম এসেছিল, তাই না? সেই মুফাসসিল ইসলাম কই আজকে? সেই মুফাসসিল ইসলামের কোনো বেল আছে? নাই। তো এটা হচ্ছে কথা, যে আপনি জনপ্রিয়তা পেয়েছেন, এটা আপনি জনপ্রিয়তাটাকে ধরে রাখুন, আপনি জনগণকে ভালো কথা বলুন এবং মিসগাইড করবেন না, এটাই ওনার প্রতি আমার কিছু ইউটিউবার, কিছু কিছু অনলাইনে বিভিন্ন ভাবে আমার মনে হচ্ছে যেটা এটা একটা মহাপরিকল্পনার অংশ। যদি বিএনপি জামাত এখনো সতর্ক অবস্থায় না যেতে পারে, তাহলে যাদেরকে তারা মাথায় তুলে নেচেছে তারাই তাদের পতনের জন্য যথেষ্ট হবে, তাদেরকে বিতর্কিত করতে তারাই যথেষ্ট হবে। কেন এই কথাগুলো দুঃখ নিয়ে বলতে হচ্ছে? যেখানে জামাত ইসলামের আপনার কয়জন 11 জন ব্যক্তি ফাঁসির কাস্টে ঝুলে গিয়েছে, সেই দলকে বাংলাদেশের কোন ব্যক্তি, একমাত্র শেখ হাসিনা, ভারতের নরেন্দ্র মোদী ছাড়া যদি কোনো সুপুত্র হয়, বাংলাদেশের কোন রাজনীতিবিদ বলতে পারে না যে জামাত ভারতের ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিয়েছে। কারণ ভারত তো ষড়যন্ত্রের ফাঁদে, ভারতের ফাঁদে পাড়া দেয় নাই বিদায় জামাতের এই নেতাগুলোকে হত্যা করা হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদীকে গুলি করে, মানে কি বলে, ইনজেকশন করে হত্যা করা হয়েছে। এখন যদি আপনি নাটক সিনেমার মতো সুন্দর করে কাটছাট করে একজনকে চরিত্র হারানোর জন্য এটা সেটা বলেন, এটা জাতি কিভাবে নিবে? সমালোচনা করতে গিয়ে আমার বাবার পাও কাটতে ফেলাবো, পাশের বাড়ির লোক এসে আমার বাড়ি দখল দেবে, এই সকল ষড়যন্ত্রের পক্ষে আমি না। এরকম ষড়যন্ত্র হয়েছিল 11-তে, দেশ নায়ক জনাব তারেক রহমানকে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্র করে তারপরে বাংলাদেশের রাজনীতি থেকে মুছে দিতে চেয়েছিল সেই সময়ের এক ধরনের কুচক্রী মহলের সদস্যরা, এবং তারা তখন কিন্তু সফলও হয়েছে। যারা শাহবাগে বসে আজকের এই বাংলাদেশের আলেম ওলামার ফাঁসি চেয়েছে, আপনি মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন তাদেরকে বিশ্বাস করতে পারবেন না। যেই বিচারপতি ওই ব্যক্তিদেরকে ফাঁসির রায় দিয়েছে, তাদেরকে আপনি কোনোদিন বিশ্বাস করতে পারবেন না। ডাক্তার শফিকুর রহমান একজন সম্মানিত ব্যক্তি, একজন বিখ্যাত ব্যক্তি। রাজনীতিতে এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে বাংলাদেশের ঐক্যের প্রতীক হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। জামাত এবং বিএনপির মধ্যে অনৈক্য সৃষ্টি করে দিয়ে কি হাসিল করতে চান, কাকে এখানে নিয়ে আসতে চান, সেই শফিকুর রহমানকে বলে যদি কোনো একজন ব্যক্তি কি লিঙ্কডিন ভাইরাল হয়েছে নাকি, তার মানে কি বোঝাতে যাচ্ছেন? একজন বয়স্ক মানুষের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলতে পারে না, আর এদেরকেই আবার জামাত, শিবির, ছাত্রদল, বিএনপি সবাই মিলে নাচিয়ে নাচিয়ে তারপরে আপনাদের আজকের নিজের পায়ে কুড়াল মারছেন। বাংলাদেশে 5ই আগস্টের পূর্বে যে এক ধরনের ঐক্যবদ্ধ অবস্থান ছিল, সেই ঐক্যবদ্ধ অবস্থানটা যাতে আবার স্থায়ী রূপ লাভ না করে, সে কারণে দেশি বিদেশি বিভিন্ন চক্রান্ত এখনো চলমান। মানে যেমন 2006 সাল পর্যন্ত 4 দলীয় জোট ছিল, বিএনপি জামাতের মধ্যে ঐক্য ছিল। এই ঐক্যের ফাটল ধরানোর জন্য দেশি বিদেশি চক্রান্ত ছিল, এবং সেই চক্রান্তে আত্মসমর্পণ করার না করার কারণেই তৎকালীন সময়ে জামাতের নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আনটিল টুডে, তাকে মানে এই 5 তারিখের আগ পর্যন্ত অসুস্থ অবস্থায় জেলের মধ্যে বন্দী থাকতে হয়েছে, এবং এক প্রকার গৃহবন্দী অবস্থায় ছিল। শেখ হাসিনা শুধু মৃত্যুর অপেক্ষায় ছিল যে খালেদা জিয়া যে কোনো সময় মারা যাক, এবং অট্টহাসি করে এটাই বলেছিলেন যে ওনার বয়স হয়েছে, চিকিৎসার দরকার নেই। তো এই যে ষড়যন্ত্রগুলো ছিল, সেই ষড়যন্ত্রগুলো থেকে তারা যখন বুঝতে পেরেছে, সফল হয়েছে, তখনই কিন্তু আমরা এই মহা বিপদের মধ্যে ছিলাম গত 16 বছর। আজ আবার নতুন করে 5 তারিখের পরে যখন তারা যে কোনো মূল্যে দেখলো যে বাংলাদেশে বিজয় তো হয়ে গেল, আওয়ামী লীগ পালিয়ে গেল, শেখ হাসিনা পালিয়ে গেল, ভারত হতভম্ব হয়ে গিয়েছে, তার কাছে মানে কোনো মেসেজ ছাড়া এত ধরনের একটা ঘটনা ঘটছে। হাসিনার চাইতেও সবচেয়ে ভারত কষ্ট বেশি পেয়েছে। ওর গালের উপরে একটা জুতার থাপ্পড় মেরে দিয়েছে বাংলাদেশের জনগণ, এবং নরেন্দ্র মোদীর কলিজাটা মনে হয় যেন ছিঁড়ে গিয়েছে, মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আওয়ামী লীগ যা কষ্ট পেয়েছে সারা বাংলাদেশের নাগরিক, আওয়ামী লীগের সমর্থকরা মিলে তার চাইতে বেশি কষ্ট পেয়েছে ভারত এবং ভারতের দালাল নরেন্দ্র মোদী। সেই জায়গা থেকে আবার নতুন করে ষড়যন্ত্র আঁকা শুরু করেছে। কিভাবে এখন ষড়যন্ত্র সফল করা যায়? একটাই, সেটা হচ্ছে রাজনীতিবিদদেরকে বিতর্কিত করা। আপনাকে একটা সহজ বুদ্ধি বলি, সাগর ভাই, ধরেন আমি আপনার সমালোচনা করলাম, সাগর ভাই ভালো না, সাগর ভাইয়ের এই সমস্যা, সাগর ভাইয়ের উপস্থাপনা ভালো না, ভালো কথা, সুন্দরভাবে আপনার একেবারে লিখতে থাকলাম। কিন্তু আমি বললাম কাকে? আমি বললাম ওই আওয়ামী লীগের আমলের 71-এর সেই উপস্থাপিকার কথা, যে উনি তাহলে ভালো।
মানে আপনার কাউন্টারে আমাকে ভালো তো একজন মানুষ দেখাতে হবে যে সাগর ভালো না, তাহলে হু ইজ বেস্ট? আজকের বাংলাদেশের পরিস্থিতিটা তাই হচ্ছে। কিছু কিছু ইউটিউবার, কিছু কিছু অনলাইনে বিভিন্ন ভাবে আমার মনে হচ্ছে যেটা এটা একটা মহাপরিকল্পনার অংশ। যদি বিএনপি জামাত এখনো সতর্ক অবস্থায় না যেতে পারে, তাহলে যাদেরকে তারা মাথায় তুলে নেচেছে তারাই তাদের পতনের জন্য যথেষ্ট হবে, তাদেরকে বিতর্কিত করতে তারাই যথেষ্ট হবে। কেন এই কথাগুলো দুঃখ নিয়ে বলতে হচ্ছে? যেখানে জামাত ইসলামের আপনার কয়জন 11 জন ব্যক্তি ফাঁসির কাস্টে ঝুলে গিয়েছে, সেই দলকে বাংলাদেশের কোন ব্যক্তি, একমাত্র শেখ হাসিনা, ভারতের নরেন্দ্র মোদী ছাড়া যদি কোনো সুপুত্র হয়, বাংলাদেশের কোন রাজনীতিবিদ বলতে পারে না যে জামাত ভারতের ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিয়েছে। কারণ ভারত তো ষড়যন্ত্রের ফাঁদে, ভারতের ফাঁদে পাড়া দেয় নাই বিদায় জামাতের এই নেতাগুলোকে হত্যা করা হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদীকে গুলি করে, মানে কি বলে, ইনজেকশন করে হত্যা করা হয়েছে। এখন যদি আপনি নাটক সিনেমার মতো সুন্দর করে কাটছাট করে একজনকে চরিত্র হারানোর জন্য এটা সেটা বলেন, এটা জাতি কিভাবে নিবে? আমাদের জাতির মূল সমস্যা, রাজনীতিটাকে আমরা নিয়ে যাচ্ছি আমার দিকে, কিন্তু এই রাজনীতিবিদদের চরিত্র হরণ করার মধ্য দিয়ে বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আমরা জানি না। আমাদেরকে অবশ্যই সমালোচনা করতে হবে। আমি পলাশ ভাইয়ের সাথে এগ্রি যে এই সকল আলোচনাগুলো জাতির জন্য হতাশা হবে, সেই সকল জায়গায় আমরা সমালোচনা করব। কিন্তু সমালোচনা করতে গিয়ে আমার বাবার পাও কাটতে ফেলাবো, পাশের বাড়ির লোক এসে আমার বাড়ি দখল দেবে, এই সকল ষড়যন্ত্রের পক্ষে আমি না। এরকম ষড়যন্ত্র হয়েছিল 11-তে, দেশ নায়ক জনাব তারেক রহমানকে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্র করে তারপরে বাংলাদেশের রাজনীতি থেকে মুছে দিতে চেয়েছিল সেই সময়ের এক ধরনের কুচক্রী মহলের সদস্যরা, এবং তারা তখন কিন্তু সফলও হয়েছে। তখন হয়তো আমাদের মতো অনলাইন যোদ্ধা ছিল না, কিন্তু তখন ছিল বাংলাদেশের কিছু দালাল মিডিয়া, তাদের মিডিয়ার বিপরীতে আমরা কাজ করতে পারি নাই। আমি সবসময় সাগর ভাই আপনাকে বলি, যারা বিদেশি এজেন্ট তারা কখনোই আপনাকে বলবে না যে আপনার পেজের সামনে এসে আমি এজেন্ট। তার চেহারা থাকবে সাগর ভাইয়ের মতো, জামা থাকবে সাগর ভাইয়ের মতো, টুপি থাকবে সাগর ভাইয়ের মতো, কলেমা না পড়লেও মনে মনে বলবে আমি কলেমার লোক। এইরকম ভাবখানা নিয়ে আপনার সামনে এমন কিছু উপস্থাপন করবে, আপনি তার প্রেমে মশগুল হবেন। যেদিন আপনাকে বাস দেওয়ার প্রয়োজন সেদিন আপনাকে বাস দেবে। আপনাকে প্রশ্ন রেখে বলতে চাই, যারা শাহবাগে বসে আজকের এই বাংলাদেশের আলেম ওলামার ফাঁসি চেয়েছে, আপনি মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন তাদেরকে বিশ্বাস করতে পারবেন না। যেই বিচারপতি ওই ব্যক্তিদেরকে ফাঁসির রায় দিয়েছে তাদেরকে আপনি কোনোদিন বিশ্বাস করতে পারবেন না। সেই বিচারপতিরা যদি এখন শেখ হাসিনার বিরুদ্ধে অনেক গল্প শোনায়, আর আপনি মনে মনে ঢাকা এয়ারপোর্টে গিয়ে তাকে পিক আপ করার জন্য লাল গালিচে সংবর্ধনা দেন, আপনার বাবার খুনির সাথে আপনি গাদ্দারি করলেন। বাংলাদেশে এরকম কিছু মানুষ আছে যারা অনলাইনে বিভিন্ন সময় আপনাকে পথ ভ্রষ্ট করছে। এবং আমি শুধু এটা জামাতের জন্য নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 10টা ভুল থাকতে পারে, 100 কাজের মধ্যে 20টা ভুল থাকতে পারে, কিন্তু একটা দলের 90টা ভুল থাকতে পারে না। এটা মিথ্যা কথা, এটা কোনোভাবে হতে পারে না। সেই দলের মধ্যে চোর থাকতে পারে, গুন্ডা থাকতে পারে, ডাকাত থাকতে পারে, সেটার জন্য তাদেরকে বহিষ্কার করা হবে। কিন্তু ওই দলকেও আপনি অপমান করতে গিয়ে আপনি যদি বলেন 90%ই খারাপ আর 10% ভালো, ভালো আছে তাও সন্দেহ। ঠিক আছে, সেটা ভিন্ন আলোচনা, আমরা ওসব আলোচনা না যাই। আপনাকে অনেক ধন্যবাদ। তার মানে এই আলোচনা এজন্যই করছি, আমি এজন্যই করছি যে রাজনীতিবিদদেরকে আজকের বাংলাদেশে কলঙ্কিত করে একটি ভিন্ন চরিত্র উপস্থাপনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার একটি এজেন্ডা বাস্তবায়ন শুরু হয়েছে। যারা এই ষড়যন্ত্র বুঝতে অক্ষম হবেন তারা অচিরেই আমার সাথে আবার বলবেন যে আমার কথা সত্যি। আমি চাই এই বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, সে বিএনপি হোক, জামাত হোক, চরমোনাই হোক, তাদের ছোটখাটো ভুল ত্রুটিগুলো আমরা ধরিয়ে দিব, কিন্তু তাদেরকে ধ্বংসন করব না, শেষ করে দিব না। রাজনীতিতে তাদেরকে টিকিয়ে রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব, তাহলেই ভারতীয় আধিপত্যবাদ দূর হবে। কিন্তু মুখে মুখে ওই কসকো সাবন কিংবা কি করে আপনার ভারতীয় প্রোডাক্ট, আমি তো জানি না সব নাম, ওই সকল নামকে আপনি শুধুমাত্র একটা ভিডিওতে কিংবা লেখার মধ্যে আপনি বাদ দিয়ে দিয়ে ভারতীয় আধিপত্যবাদ ঠেকাইতে পারবেন না। ভারতীয় আধিপত্যবাদ ঠেকাইতে হইলে এই দেশের রাজনীতিবিদদেরকে সম্মানের সাথে রাজনীতির সুযোগ করে দিতে হবে। অনেক ধান্দাবাজ আছে, নিজে করে আপনার ধরেন ইসরায়েলের প্রোডাক্ট ব্যবহার,
নিজে করে ভারতের প্রোডাক্ট ব্যবহার, নিজে করে ভারতের চাকরি গোলামি, আবার তারা এসে আপনাকে আমাকে মসজিদের জুমার নামাজের পরে খুতবায় রাস্তার বাহিরে এসে লিফলেট বিতরণ করে ভারত বিরোধী মানসিকতা দেখান। ভারত বিরোধী মানসিকতা দেখাইতে হইলে সবার আগে এই বাংলাদেশে যেই সকল দল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে গত 16 বছর টিকে ছিল তাদেরকে সম্মানের জায়গায় পৌঁছাতে হবে। আমি আশ্চর্য হয়ে যাই, ডাক্তার শফিকুর রহমান একজন সম্মানিত ব্যক্তি, একজন বিখ্যাত ব্যক্তি। রাজনীতিতে এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে বাংলাদেশের ঐক্যের প্রতীক হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। জামাত এবং বিএনপির মধ্যে অনৈক্য সৃষ্টি করে দিয়ে কি হাসিল করতে চান, কাকে এখানে নিয়ে আসতে চান? সেই শফিকুর রহমানকে বলে যদি কোনো একজন ব্যক্তি কি লিঙ্কডিন ভাইরাল হয়েছে নাকি, তার মানে কি বোঝাতে যাচ্ছেন? একজন বয়স্ক মানুষের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলতে পারে না, আর এদেরকেই আবার জামাত, শিবির, ছাত্রদল, বিএনপি সবাই মিলে নাচিয়ে নাচিয়ে তারপরে আপনাদের আজকের নিজের পায়ে কুড়াল মারছেন। সাবধান হতে হবে। আগামীর বাংলাদেশ এই রাজনীতিবিদদের হাত থেকে ছুটে গেলে বাংলাদেশের করুণ পরিণতি হবে। রাজনীতিবিদদেরকে সংশোধন যেমন করব, পাশাপাশি এই রাজনীতিবিদদেরকে সাথে নিয়ে এই দেশ গঠন করব। অতএব ভারতের মহাপরিকল্পনা হচ্ছে তারেক রহমানকে মাইনাস করো, খালেদা জিয়াকে মাইনাস করো, ডাক্তার শফিককে মাইনাস করো, চরমনাইকে মাইনাস করো, যারা এই দেশপ্রেমিক ছিল তাদেরকে মাইনাস করো, আর আওয়ামী লীগকে কৌশলে কয়েক বছর পরে নির্বাচন করে বিদেশিদের চাপ টাপ দিয়ে নির্বাচিত করবা। এই সকল ধান্দা এই দেশে বাস্তবায়ন করতে দেয়া যাবে না। অতএব আসুন দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাই, সবার চক্ষু খুলে তারপরে বিবেকের কাছে প্রশ্ন তুলুন। আপনি তাহলেই সফল হবেন, না হয় বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। তো গতকালকে যখন বাংলাদেশের সীমানা ঢুকে কৃষককে ধরে নিয়ে যেতে চাইছিল, তাৎক্ষণিক আমাদের বিডিআর, আমাদের বিজিবির সদস্যদেরকে খবর দিলে সাথে সাথে তারা অ্যাকশন নেয়। কারণ ভারত মনে করেছিল এখন মনে শেখ হাসিনার ক্ষমতা আছে, আমরা তো বাংলাদেশের ভিতরে গেলে যা খুশি তাই প্রভাব করতে পারবো, মানে হ্যাডম খাড়ায় কাজ করতে পারবো। কারণ শেখ হাসিনা তো আমাদের ভারতের নাগরিক, তারা আমাদের ভারতের প্রধানমন্ত্রী, আমরা বাংলাদেশে যা খুশি তা করবো, বাংলাদেশের গুলি করবো, মারবো, বাংলাদেশে গরিব রাষ্ট্র মেরে ফেলি, কোনো সমস্যা নাই। কারণ তারা এটা মনে করি আসছিল। কিন্তু দুইজন বিএসএফ কে এমন ধুলাই দিছে, ধুলাই দেওয়ার পর লাস্টে তাৎক্ষণিকভাবে তাদেরকে গ্রেফতার করে অস্ত্রসহ সিস্টেম মোতাবেক তাদেরকে আবার রিটার্ন পাঠাইছে। এটা বাংলাদেশে একটা ভদ্রতা, মানবিক কাজ করেছে। অন্য দেশ হলে তাদেরকে ঠিকই হত্যা করতো। আর ভারতে ক্ষমা চাইতে কোনো দ্বিধা করে না, তারা সুযোগ পেলে মানুষকে হত্যা করে, আর যখন বিপদে পড়ে যায় তারা ক্ষমা প্রার্থী হয়ে যায়। এটাই হতো ভারতের চরিত্র। কিছুদিন আগেও আপনারা দেখেছেন, ওই যে মনে আছে অনেকের, নেপালে একটা ব্যক্তিকে তারা গুলি করে মেরেছিল, পুরা নেপাল রাষ্ট্রের কাছে তারা ক্ষমা চেয়েছে। আর এই শেখ হাসিনা ক্ষমতা থাকার পর 2019 সালে প্রায় 149 জন, 2020 সালে প্রায় 150 জনের উপরে, এই 2টা বছর 19 এবং 20-এ প্রায় 300 জন আমাদের দেশের গরিব নাগরিকদেরকে গুলি করে নির্বিচারে হত্যা করেছিল এই ভারতীয় বিএসএফ। বাংলাদেশের ভিতরে প্রবেশ করে আমাদের র্যাবের কিছু সদস্যকে কুমিল্লা 14 গ্রাম দিয়ে তুলে নিয়ে গেছিল, গণপিটুনি দিয়ে ভারত থেকে আবার বাংলাদেশের প্রশাসনকে তুলে নিয়ে যা, বাংলাদেশের বিজিবিকে তুলে নিয়ে যা ভারতের লোকেরা। কত বড় সাহস দিয়েছে। তারপর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অবৈধ মন্ত্রী, কোনো কিছু প্রতিবাদ করতো না। তারা ভারতের উপর দিয়ে কথা বলে না। কারণ কি, ভারত হচ্ছে শেখ হাসিনার একটা আত্মার জায়গা। বাংলাদেশের চাইতো মহব্বতের জায়গা হচ্ছে ভারতে। আপনারা জানেন বাংলাদেশের বিজেপি, বিডিআর বলেন, তারা একটা বীরের জাতি। 2001 সালে আপনার রৌমারী উপজেলা, কুড়িগ্রামে আপনারা জানেন, 2001 সালে রৌমারী বড়াইবাড়ি এলাকায় যে যুদ্ধ হয়েছিল, বিএসএফ বাংলাদেশের বর্ডার বাংলাদেশের বিডিআর ক্যাম্প দখল করতে আসছিল। মাত্র হাতে গোনা 11-12 জন বিডিআর প্রায় 300 জন বিএসএফ এর সাথে যুদ্ধ করে প্রায় 178-এর উপরে, প্রায় 200-র কাছাকাছি বিএসএফ কে গুলি করে হত্যা করা হয়েছিল। এবং তৎকালীন বিজিবি বিডিআর এর মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল ফজলুর রহমান। এবং ভারতে এবং বাকি বিএসএফরা পালিয়ে গিয়েছিল বাংলাদেশ থেকে, বাকি সবাই মারা গিয়েছে বাংলাদেশের ক্যাম্প দখল করার আসার পরে। তারপরে ওই মেজর জেনারেল ফজলুর রহমান এবং খুব তিক্ততার সাথে, সাহসের সাথে ভারতকে হুঙ্কার দিছে দ্রুত বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার জন্য। অনুপ্রবেশ করে বাংলাদেশের বিনা অনুমতিক্রমে বাংলাদেশে অস্ত্র সহ কেন বাংলাদেশে প্রবেশ করলো, তার জন্য ভারত ক্ষমা চাইতে হবে। তখন কিন্তু তৎকালীন 2001 সালে ক্ষমতা ছিল এই যে বর্তমান ফেরাউন ফেসিস্ট শেখ হাসিনা। তখন শেখ হাসিনা কি করছে, ওই মেজর জেনারেলের কথাকে ওভারটেক করে ভারতের বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিক আদালতে মামলা হয়ে যেত। ওই মুহূর্তে কি করলো শেখ হাসিনা, ওই ভারত তৎকালীন প্রেসিডেন্ট অটল বিহারী বাজপেয়ীর কাছে এটা সমবেদনা জানাইছে যে আমরা দুঃখিত, এটা বিডিআর এর ভুল হয়েছে, বিডিআর এর মারাটা ঠিক হয় নাই। অথচ আমাদের দেশে প্রবেশ করে আমাদের বিডিআর কে মারতে আসছে শেখ হাসিনা, ওদের কাছে ক্ষমা চায়, আমাদের বিডিআর কে দোষারোপ করে।
তৎকালীন মেজর জেনারেল মহাপরিচালক ফজলুর রহমানকে ডিমোশন করে দেয়, চাকরিচ্যুত করে দেয়। কত বড় অমানুষের বাচ্চা ছিল এই শেখ হাসিনা। আমাদের বাংলাদেশকে একটা সে নিজে গোলামি করতো আর আমাদের বাংলাদেশিকে সে গোলাম বানিয়ে রাখতো ভারতের ইশারায়। এখন কিন্তু শেখ হাসিনা নাই। এই দুইজন বীর বিএসএফ বিজেপি দেখিয়ে দিয়েছে বিএসএফ কে কিভাবে প্রতিহত করতে হয়। আসলে সত্যিকার অর্থে ভারতের প্রশাসন, ভারতের ডিফেন্স একটা কাপুরুষ। কারণ কি জানেন, আমি আপনাকে একটু কথা বলি, বাংলাদেশের সোলজাররা সৎভাবে টিউবওয়েলের পানি খায়, মায়ের দুধ খায়, আর ভারতের হেরাকা গোমূত্র, মুদ খায়, ছাগলের গরুর মুদ খায় এবং মদ খায়, ওই যে ড্রিঙ্ক করে, এগুলা খায়। তারা প্রশিক্ষণ প্রাপ্ত, তারা একটু হলে ঘুমিয়ে যায়, তাদের এত সাহস নেই বাঙালির মতো। কারণ কি কথাটা কেন বললাম, কারণ ভারত যতবার যুদ্ধে লিপ্ত হয়েছে, 1962 সালে চায়নার সাথে যুদ্ধ হয়েছে, বিপুল ভাবে খুব অপমান ভাবে চায়নার সাথে পরাজিত হয়েছিল 1962 সালে। পাকিস্তানের সাথে কয়েকবার যুদ্ধ হয়েছিল। শেষের যে যুদ্ধটা হয়েছিল 1965 সালে, আপনার ভারতের প্রধানমন্ত্রী লাল বিহারী শাস্ত্রী বলেছিলেন যে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ জিন্নাকে যে আমরা পাকিস্তানের করাচিতে এসে চা খাবো। তখন ওই যুদ্ধ শুরু হয় শিয়ালকোট, আপনার ওই যে শিয়ালকোট বর্ডারের দিকে। তখন মোটামুটি ভারতের অবস্থান খুবই ভালো ছিল, পাকিস্তানের বিভিন্ন কোম্পানিগুলো একটু ডাউনের দিকে ছিল যুদ্ধের সময়। তখন কিন্তু দেখেন ওই তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমান একটা কোম্পানি কমান্ডারের দায়িত্বে ছিলেন পাকিস্তানের। তখন ওনার ওই ক্যাপ্টেন জিয়াউর রহমানের নেতৃত্বে, ওই কোম্পানির নেতৃত্বে ভারতের 104টা ট্যাঙ্ক ধ্বংস করে ভারতকে পরাজিত করেছিল। তখন কিন্তু ভারত পাকিস্তানের সাথে পরাজিত করে এই মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে। আর এই মেজর জিয়াউর রহমানকে টার্গেট করে যখন পাকিস্তানের সাথে আমরা বিজয়ী হই, তখন তৎকালীন প্রেসিডেন্ট হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন হন বীর উত্তম, তখন তাকেও টার্গেট করেছিল ভারত। শেখ হাসিনাকে যখন শেখ মুজিবুর হত্যার পর যখন ভারতে পালিয়ে যায়, যখন বাংলাদেশে শেখ হাসিনা আসে, তখনই কিন্তু জিয়াউর রহমানকে হত্যা করা হয় শেখ হাসিনা আসার পরে। এটাও কিন্তু একটা ভারতেরই চক্রান্ত। তো আমরা মনে করি ভারত কখনোই একটা ভালো একটা রাষ্ট্র না। তারা সবসময় একটা প্রতিহিংসা করে, তাদের মনের ভিতরে, মুখের মধ্যে হাসি থাকলেও মনের মধ্যে একটা কুৎসিত একটা চিন্তা ভাবনা থাকে অন্য দেশকে কিভাবে তারা ক্ষতিগ্রস্ত করতে পারবে। কারণ তাদের ভিতরে ইমান আমল কোনো কিছু নাই, তারা সবসময় নিজেদের স্বার্থ দেখে। এই দেখেন ভারত কতটুকু একটা নিকৃষ্ট একটা দেশ, এই হিন্দুত্ববাদী দেশগুলো। আমি সবাইকে বলি না, এই নরেন্দ্র মোদী আসার পর ভারত বাংলাদেশের যে একটা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল সিস্টেম করছে, যে মুসলিম হিন্দু এগুলো নিয়ে। অথচ দেখেন কিছুদিন আগেও যে 19, 20, 21 সালে যে করোনা মহামারী গিয়েছে, ভারতের কত মানুষ মারা গিয়েছিল। মানুষের হসপিটালে জায়গা দিতে পারে না, করোনা রোগীদের জায়গা দিতে পারে না। আমাদের মুসলমানদের মসজিদ খুলে দেওয়া হয়েছিল এই হিন্দুদের জন্য, থাকার জায়গা করার জন্য। আর সেই হিন্দুরা ভারতের মসজিদগুলো ভাঙে, হিন্দু মুসলিমদেরকে হত্যা করে। কত বড় অমানুষ, কত বড় মুনাফেক। চিন্তা করে দেখেছেন তারা হিন্দুরা কত বড় খারাপ হতে পারে। এক কথাই শেষ, আমরা বাংলাদেশের বিজয়ী, আমাদের সাহসী দেশ, ছোট্ট দেশ হলো আমাদের বাঙালিরা খুব সাহসী। এখন দাদারা ভারতের যতই হস্তক্ষেপ করো, বাংলাদেশের একটা চুল পরিমাণ ক্ষতি করা তোমাদের সাহস নাই। কারণ এখন আমরা বাংলাদেশ আস্তে আস্তে অনেক শক্তিশালী হব। আমরা এতদিন ভেবেছিলাম ভারত বাংলাদেশের অত্যন্ত কাছের একটা বন্ধু, ভারত আমাদের বিপদ আপদে পাশে থাকবে। কিন্তু ভারত শেখ হাসিনার এই অধপতনের পর ভারতের রূপগুলো আমরা জানতে পারলাম, তাদের চেহারাগুলো আমরা বুঝতে পারলাম, তাদের মনের ভিতরে কি ছিল। এখন থেকে আমাদের সামরিক শক্তি, প্রশাসন, ডিফেন্স এবং এয়ার ডিফেন্স সমস্ত কিছু আমাদের ইমপ্রুভ করতে হবে, শক্তিশালী করতে হবে, যেন ভারত যে কোনো মুহূর্তে আক্রমণ করলে যেন তার প্রতিহত করে তার উল্টা আক্রমণ যেন আমরা ভারতের মধ্যে যেন ভূখণ্ডে যেন আমরা আঘাত আনতে পারি, সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ আগের চাইতে শতগুণ শক্তিশালী করার প্রচেষ্টার দিকে এগিয়ে যাচ্ছে। এইটার চিন্তা ভাবনা আমাদের ছিল না। শুধু ভারতের এই চিহ্নগুলো আমাদেরকে মনে করিয়ে দিয়েছে যে ভারত ভবিষ্যতে আমাদের জন্য কি চিন্তা ভাবনা করে রেখেছিল। তো ধন্যবাদ জানাই বাংলাদেশের বিজেপিকে। আপনারা শেখ হাসিনার আমলে আপনাদের হাতে অস্ত্র কেড়ে নিয়ে লাঠি ধরিয়ে দিয়েছিল, এখন আপনারা আবার অস্ত্র ফিরে পেয়েছেন। এই সাহসিকতা ধরে রাখবেন, বাংলার জনগণ আপনাদের পাশে আছে। ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না। ভারত কখনোই একটি সাহসী দল, সাহসী সামরিক বাহিনী না। আমাদের বাংলাদেশের সব বাহিনী সাহসী, সেটা আমরা প্রমাণ করে দিই, সেটা আমরা আবারও প্রমাণ করছি। রৌমারি থেকে শুরু করে গতকালকে পর্যন্ত দেখিয়ে দিয়েছে যে আমরা কি পারি আর না পারি। শেখ হাসিনা যতদিন ছিল ভারতের বিএসএফ নির্বিচারে মানুষকে হত্যা করত, আমাদের বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের বর্ডার গার্ডকে কাপুরুষ বানিয়ে রেখেছিল। কারণ তারা হস্তক্ষেপ করেছিল, ভারতের বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না। এখন যখন শেখ হাসিনা নাই, আমাদের বাংলাদেশের বিডিআর বর্ডার গার্ড জাগ্রত হয়ে গেছে। তাদের বুঝাচ্ছে যে ভারতের বিএসএফ হচ্ছে আমরা কম না, তারা দেশ বড় হতে পারে, আমাদের কাছে তাতে আমরা কিছু আসে যায় না। কারণ আমি গত লাইভও বলেছিলাম
যে গরু যত বড়ই হোক কসাইয়ের কাছে কিছু না। ভারত বড় রাষ্ট্র, আমরা ছোট রাষ্ট্র। ভারত গরু, আমরা কসাই, তত কসাইয়ের কাছে গরু কিছু না, আমরা খায় ফেলাম, এক কথাই শেষ। তত সাবধান করে দিচ্ছি ভারতকে, ভালো হয়ে যান, বেইমানি করবেন না, কারণ এই পর্যন্ত আপনারা যত বাংলাদেশে ক্ষতি করেছেন তার হিসাব আমরা কিন্তু নিব যদি বেশি বাড়াবাড়ি করেন। ধন্যবাদ সবাইকে, সবাই লাইভটা শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম। তো আমি আশা করছি যে আপনারা সকল ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।